আসানসোলের আবগার গার্ডেন্স পাস এলাকা, কলকাতার নিউ আলিপুরের মতো। সেখানে আমাদের এক আত্মীয় থাকেন। সুখী পরিবার, কোনো ঝঞ্ঝট ঝামেলা নেই। একটি মেয়ে, একটি ছেলে, প্রাণপণে লেখাপড়া করছে। মেধাবী, মানচিত্রের মাথায় উঠবেই উঠবে। বহুবার আসার আহ্বান জানালেও সুযোগ হয়নি। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের আদি পর্বের সঙ্গে আমার যোগ ছিল। তখন গঠনের কাল। বীরেন মহারাজ দায়িত্বে। শিল্প সঞ্চালনে রয়েছেন প্রখ্যাত শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়। বীরেন মহারাজ পরে কানাডা মিশনে চলে গেলেন, অধুনা প্রয়াত। আমাদের এই আত্মীয়টির বাড়িতে খানিক মজা আছে। বেশ বড় দোতলা বাড়ি, বাগান আছে পরিমাণ মতো, বড় গাছ, ছোট গাছ, ফুল গাছ। একসময় আরো ভালো ছিল, যখন পরিবারের সকলে জীবিত ছিলেন। শুরুটা ভালোই হয়, শেষটা নিয়ে সমস্যা। শুরু আর শেষ নিয়ে বাঙালি যত দার্শনিকতা। ফুচকা দেখে লাফাবে, পরক্ষণেই অম্বলের ওষুধ খাবে। বাড়িটার দোতলায় উঠতে হলে পাশের রাস্তায় বেরোতে হবে। সেই দিক দিয়ে আর একটা সিঁড়ি দোতলার বারান্দায়, অর্থাৎ দোতলাটা একতলা থেকে বিচ্ছিন্ন। আমি অতিথি। প্রথম রাত ওই দোতলায় আমার শয়নের ব্যবস্থা হলো। বড় বড় ঘর, লাল ঝকমকে মেঝে, বিশাল একটা খাট, 4 জন সহজে শুতে পারে। আর একা আমি। গ্রিল দিয়ে ঘেরা চওড়া বারান্দা, একটা আম গাছ ঝুঁকে আছে। আমের সময় হাত বাড়িয়ে একটা দুটো আম পেড়ে আনা যেতেই পারে। রাস্তার ল্যাম্পপোস্ট গাছটাকে বেশ আলোকিত করেছে, যেন মনে হচ্ছে উৎসবের রাত, নির্জনতার উৎসব। একটা কিছু বেজে উঠলেই হয়। পাশেই কয়লা অঞ্চল, রেল শহর, মিশনারি স্কুল, রামকৃষ্ণ মিশন স্কুল। ব্রিটিশ আমলের আসানসোলে অনেক দাপুটে সাহেব মিশনারি আর অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন। রানীগঞ্জের রানী, বর্ধমানের মহারানী। ব্রাহ্মদের প্রভাব প্রতিপত্তি এদিকে খুব ছিল। এই অঞ্চলের অতীত ভাবলে মন কেমন করে। একসময় চেঞ্জের জায়গা ছিল। কারমাটারে বিদ্যাসাগর মহাশয়, মধুপুরে আশুতোষ মুখোপাধ্যায়, গিরিডির ব্রাহ্মপল্লী, শিমুলতলার বাঙালি। কিছুক্ষণ এইসব ভাবনায় বিভোর থাকার পর বারান্দা অভিযানে বেরুলুম। ডান পাশে বহুদূর চলে গেছে, যেন নো ম্যানস ল্যান্ড। একেবারে শেষকালে ধাপ বেয়ে অনেকটা উঁচুতে উঠেছে, বাথরুম ইত্যাদি। ফাঁকা ফাঁকা আরো অনেক ঘর, একটা গা ছমছমে পরিবেশ। আমি যে ঘরে থাকবো সেই ঘরের আলো পিচকিরির মতো বারান্দায় খানিকটা জায়গায় এসে পড়েছে। দূর থেকে দেখলে মনে হবে জল পড়ে আছে। ওইচেই শহর বেশ কিছুটা দূরে। রাত ক্রমশ থকথকে হচ্ছে, মনে হয় ঘোর অমাবস্যা। হঠাৎ লক্ষ্য করলুম দরজার সামনে বারান্দার যে অংশ, সেখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল। কিন্তু ওটা ওখানে কেন? ঘরের তো অভাব নেই। টেবিলটার কাছে গেলুম। আয়না থাকলে মুখ দেখতে ইচ্ছে করে। আচ্ছা দেখি তো আজকে মুখটা কেমন দেখাচ্ছে। চমকে উঠলুম। আয়নায় যন্ত্রণা ক্লিষ্ট এক বৃদ্ধার মুখ। এ মুখ কার? এ তো আমার নয়। কপালে হাত দিলুম। আয়নাতে যে মুখ ভাসছে সে মুখে কিছুই হলো না। অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। শীর্ণ একটি মুখ, কেউ কোথাও নেই।
মুখটা যেন আয়নায় আটকে গেছে। আর কোনো কথা নয়, ঘরে এসে খাটে চিত। চোখ বুজিয়ে থাকাই ভালো, গবেষণার প্রয়োজন নেই, সন্দেহ নিরসনের দরকার নেই। হঠাৎ মনে হলো কপালে কেউ নিঃশ্বাস ফেলছে, বরফের মতো ঠান্ডা। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে, চিন্তা শক্তি লুপ্ত। তারপরে সকাল, ঝলমলে সকাল, দিনের আলোয় সাহস বাড়ে। প্রথমেই আয়নাটার সামনে গেলুম, আমার মুখ। কিন্তু এ কি, আমার কপালটা পুড়ে ঝুল কালো হয়ে গেছে, আর সামনের আম গাছের ডালে একটা মরা কাক ঝুলছে। নিচে নেমে এলুম। প্রথম ভেবেছিলাম রাতের এই অভিজ্ঞতার কথা কাউকে বলবো না, কিন্তু আমার কপাল এলো ফ্যামিলি অ্যালবাম, একটি ছবি, এই মুখ, এক লম্বা কাহিনী। ওই ঘরে বসে হোম করলুম, তারপর চণ্ডীপাঠ। বাড়ির প্রবেশপথের নিম গাছটি কেটে দিতে বললুম, কিন্তু প্রতিশোধ নিলেন সেই প্রবীণা। আচমকা মোটর সাইকেল দুর্ঘটনায় গৃহবধূর মাথায় আঘাত পেলেন। স্বপ্নে এলেন তিনি, বললেন, নিয়ে যেতে চেয়েছিলুম, তোমার জন্য পারলুম না। তোমার ছোট দাদুকে বলে দিও আমি চলে যাচ্ছি তারাপীঠের মহাশ্মশানে। এই বাড়ির কর্তা আসানসোলের এক সুপরিচিত মানুষ, যিনি ভোপদা নামে খ্যাত। ভালো নাম শৈলেন মুন্সি, সহধর্মিনী সোমা। পরোপকারী আত্মভোলা বোবদার বাহন একটি মোটর সাইকেল, আর তার আত্মার আত্মীয় হিমালয় ও গ্লেসিয়ার। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।